আমি সহেলি অলৌকিক জোনের আসরে আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার একটা সত্যি ঘটনা। কালা জাদুর ঘটনা তোমরা আগেও শুনেছ, কিন্তু কালা জাদু যারা করেন, কি থেকে তাদের এই পেশায় আসেন, সবাই এক নয়, কিন্তু কিছু কিছু মানুষ এমন কিছু ঘটনার জন্য আসেন, শুনলে অবাক হয়ে যাবে। কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। তবে হ্যাঁ, ঘটনা ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইকও করতে পারো, কিন্তু তোমরা রেসপন্স করো, সেটা সব থেকে দরকার। ঘটনাটা শিয়াখালা গ্রামের, হুগলি জেলার শিয়াখালা গ্রামটা একটু বড়, তার ভেতরে অনেক ছোট 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 গ্রাম আছে। তার ভেতরে একটা ছোট গ্রাম হচ্ছে মধুপুর, মানে একটা বড় জায়গার আন্ডারে, মানে ওইখানকার গ্রামের মধ্যে শিয়াখালা অনেক বড়, তার মধ্যে মধুপুর, কাশীপুর, ভীমপুর, এরকম ছোটো 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 গ্রাম আছে। শিয়াখালা ওদের সদর বলা যেতে পারে। তো যিনি লিখে পাঠিয়েছেন তিনি বর্তমানে শিয়াখালাতেই থাকেন বিবাহ সূত্রে। উনি ঘটনাটা ওখানে এসেই কারোর মুখে শুনেছেন, এবং শুধু শুনেছেনই না, গত বছর সেই জায়গাটায় যাবারও ওনার সৌভাগ্য হয়েছিল। ঘটনার সূত্রপাত কিভাবে বলছেন, শিয়াখালা অঞ্চল থেকে একটু এগিয়ে গিয়ে সন্দীপুর গ্রাম আছে, সেখানে অন্নপূর্ণা পুজো খুব বিখ্যাত। গত বছর অন্নপূর্ণা পুজোতে প্রথমবার বিয়ে হয়েছে। বলছে, আমার স্বামীর সঙ্গে আমি কলকাতাতেই থাকি, কিন্তু আমার সবে সন্তান হয়েছে, দুটো যমজ বাচ্চাদেরকে নিয়ে সামলাতে পারবো না, কলকাতায় কেউ নেই, আমার মা বাবার বাড়ি অনেক দূর, শাশুড়ি মারও বাড়িঘর ছেড়ে কলকাতায় এসে পড়ে থাকা সম্ভব না, আর ওনারা গ্রামে থাকেন, কলকাতার কংক্রিটের জঙ্গলে একটা ফ্ল্যাটের মধ্যে সারাদিন বসে থাকা একটা মানে অভিশাপের মতো তার কাছে। তাই জন্য তিনি বলেছিলেন, বাচ্চাদের নয় বড় করে নিয়েই কলকাতায় যাও। তাই জন্য আমার স্বামী সপ্তাহে 2 দিন করে এখানে আসেন, বাচ্চারা একটু মোটামুটি বছর 3 হলে আমি কলকাতায় ফিরবো, কেন ওদেরকে নিয়ে একা সামলানো ইম্পসিবল। তো উনি বলছেন, তখন আমার বাচ্চাটা সবে হয়েছে, 2 মাসের হবে, আমি কলকাতায় কিছুদিন আমরা আতুরটা ছিলাম, তারপরে আমি গ্রামে চলে এসেছি, ওদেরকে নিয়ে এখানে থাকি, আমার কোনো অসুবিধা হয় না, ভালোই লাগে গ্রামের পরিবেশ। এবার আমার এক ননদের কাছে ওদেরকে রেখে আমি হাজব্যান্ডের সঙ্গে অন্নপূর্ণা ঠাকুর দেখতে গেছি, প্রথমবার, এর আগে কখনো দেখিনি। আমার বাপের বাড়ি দুর্গাপুরে। ওখানকার অন্নপূর্ণা পুজো দেখে খুবই ভালো লাগলো, আমরা ভোগ প্রসাদও নিলাম। এবার একটা সাইডে একজন ভদ্রমহিলা, একটু বয়স্ক, গায়ের কাপড় বেশ নোংরা, চতুর্দিকে আলো ঝলমল পরিবেশ, একদিকে মেলা হচ্ছে, একদিকে ফাংশন হচ্ছে, একদিকে পুজো হচ্ছে। উনি এসে এমনি পিঠের কাছটা হাত দিলেন, জানেন না ওনার হাতে কি ছিল, বলা উচিত হয়তো এভাবে নয়, একটা বাজে পচা গন্ধ আমার হাতে ভরে গেল। আমি ভাবলাম উনি আমাকে সরিয়ে দিয়ে হয়তো এগিয়ে যাবেন বা কিছু, উনি এমনি হাতটা ধরলেন কনুয়ের কাছ থেকে, এইখানটা যেমন আমরা কোনো ভিড়ের মধ্যে কাউকে ঠেলে এগিয়ে যাই, ঠিক অনেকটা ওভাবেই উনি আমার হাতটা ধরলেন, ধরে একটু সাইড করে দিয়ে ছিটকে গেলেন। এবার আমি পেছন দিকে যখন তাকালাম, আমার সঙ্গে চোখাচোখি হলো। ওনার মুখটা যদি বলি, কালো সাদা মেশানো চুল, সধবা না বিধবা বোঝা যাচ্ছে না, হাতে লাল লাল 2টো চুড়ি আছে, আর কিছু কালো কালো উল্কি আঁকা আছে হাতের পেছন দিকটা, যেটাকে আমরা বলি, সেখানে উল্কি মতো আঁকা আছে। আমি অদ্ভুত ওরকম কাউকে চট করে সামনাসামনি দেখিনি, তাই ওনাকে দেখে আমি আপাদ মস্তক দেখলাম। গায়ের কাপড়টা বেশ ময়লা, এবং গায়ে কোনো রকম ব্লাউজ নেই, এমনি আগেকার দিনে যেরকম শাড়িটাই ভালো করে ঘুরিয়ে পরতো সেভাবে পরে আছেন। এবং ওনার হাত টাত প্রচণ্ড নোংরা, হাতের আঙুল টাঙুল খুব নোংরা। উনি আমার হাতটা তখনও ধরে আছেন, আর আমি ওনার চোখের দিকে, সহেলিদি কি বলবো, ওরকম ঘোলাটে চোখ আমি আজ অব্দি কারুর দেখিনি, না লাল না সাদা না খয়দা, মানে একই কালার, এরকম লেন্সও বোধহয় আবিষ্কার হয়নি। কি অদ্ভুত ওনার চোখের দিকেই তো আমি আটকে গেলাম কিছুক্ষণ। তারপর ভাবলাম যে হয়তো লেন্স লাগিয়েছে, মানে চোখে ছানি কাটাতে গেলে যে লেন্স লাগায়, এবার হয়তো আলোর রিফ্লেকশানে ওরকম জল জল করছে,
নানা রকম ভাবছিলাম। এবার তার মধ্যেই ঢাকের প্রচণ্ড আওয়াজ, আমার হাজব্যান্ডও একটু কাছেই আছে, ওকে ডাকলে ডেকে যদি ওকে দেখাতাম উনি শুনতে পাবেন না। হাতে পচা গন্ধে আমার ভরে গেল। ততক্ষণে উনি আমাকে মানে হাঁটিয়ে দিয়ে উনি বেরিয়ে চলে গেছেন, ওই ভদ্রমহিলা। এবার আমার হাজব্যান্ডের সঙ্গে ভোগ নিয়ে এসেছি। হাজব্যান্ড বলছে তোমার হাতে কি গন্ধ চাচ্ছে? বলে দেখো না কি দিয়ে হাতটা ধরলো, গু না গোবর কি মাখিয়ে দিল। সরি, আমার কথাটা খারাপ লাগলে তোমরা প্লিজ কিছু মনে করো না। এরকম মাখিয়ে দিল, বুঝতে পারছি না কি বাজে গন্ধ। খুব রাগারাগি করছি আমি দাঁড়িয়ে। কীরকম টাইপের লোক থাকে গ্রামে, কোনো সেন্স নেই, কিছু নেই। আমার হাজব্যান্ড আর কী বলবে, উনি তো বুঝতে পারছে না, হতভম্ব। উনি আমাকে একটা পেছনেই মন্দিরের পেছনে একটা কল ছিল, কলে বলেন চলো ভোগটা একটা জায়গায় মন্দিরের একটা সাইড একজনকে বলে আমরা এখানে রাখছি, ওনার হাতে নোংরা লেগেছে ধুয়ে আসছি বলে ধুয়ে এলাম। ধুয়ে টুয়ে পরিষ্কার হলো, কিন্তু গন্ধটা যাচ্ছে না। কোনো রকমে ভোগটা আলগোছে খেলাম, হাত না দিয়ে মুখে ঢেলে ঢেলে, প্রচণ্ড গরম ছিল ভোগটা। চলে এলাম। এবার বাড়িতে যখন আসছে আমরা ঠিকই করেছিলাম হাঁটতে হাঁটতে আসবো, এমনি গ্রামে দেখে প্রথমবার গেছি, গ্রামকে এক্সপ্লোর করার ব্যাপারটা আমার মধ্যে খুব বেশি ছিল। আমার হাজব্যান্ডের অত আগ্রহ ছিল না। ও বললো রিক্সা বা কিছু, তো আমার বেশ পরিবেশটা ভালো লাগছিল, শুধু মনটা তেতো হয়ে গেছিলো ওই হাতের বিচ্ছিরি গন্ধটার জন্য। এবার আমি যত বাড়ির দিকে যাচ্ছি এদিকে আস্তে আস্তে হাতটা কিরম ব্যথা করছে, তুলছি নামাচ্ছি, হাতটা কোথাও মানে ফিক লাগলো নাকি, মানে কিছু বলছি না, নানা রকমভাবে হাতটাকে ম্যাসাজ করছি, মানে ঝাঁকা দিচ্ছি, যেমন আমাদের ব্যথা লাগলে হঠাৎ করে আমরা করি। হাজব্যান্ড বলছে কী হলো? বলছে হাতে না আমার খুব লাগছে, ব্যথা করছে। মানে বাড়িতে যতক্ষণ এসে গেলাম, এসে স্নান টান করে ফ্রেশ হলাম, যেহেতু হাতে গন্ধ লেগেছিল, প্রচণ্ড বাজে গন্ধ চাচ্ছিল, পাশ দিয়ে লোকে গেলেও তাকাচ্ছিল, এরকম একটা বাজে গন্ধ। পরিষ্কার টরিষ্কার করে ঘরেতে এসে ঘরের পোশাক পরে বসেছি। আমার শাশুড়ি মা কিছু মুড়ি মেখেছিলেন, বললেন একটু মুড়ি খাও সামান্য। তো ততক্ষণে মানে আমি তারাও বুঝে গেছিলাম আমার হাতটা ফুলে আছে কেন। হাতটা বেশ ফুলে উঠেছে, এবং হাতটা এমন ফুলে উঠেছে দেখে মনে হবে যেন হাতটা ভেঙে গেছে। ব্যথা যন্ত্রণা হচ্ছে কি তার থেকে ফোলা ভাবটা অনেক বেশি। খুব ভয় পেয়ে গেলাম। আমাদের ওখানে কাছে ডাক্তারখানা ছিল, মানে একটা মেডিকেল শপ, সেখানে ডাক্তারবাবু বসতেন। কি ভাগ্যি সেদিনকে অর্থোপেডিক বসেছিলেন। ওই রাত্রে আমাকে যখন হাজব্যান্ড নিয়ে গেলেন তখন ডাক্তারবাবু তোর নাম লেখানো আজ হয়ে গেছে, আজকে আর দেখবেন না। তখন হাজব্যান্ড বললেন এমার্জেন্সি, হঠাৎ করে বুঝতে পারছি না কিছু। তুই দোকানদারকে বলে কোনো রকমের রাজি টাজি করিয়ে আমাকে একদম লাস্ট পেশেন্ট হিসাবে আমাকে নেওয়া গেলে উনি বললেন যে এটা মানে হাড় সরে গেছে। হাড় সরে গেছে বলে হ্যাঁ, এইখানটা হাড়টা সরে গেছে, ভেঙে যায়নি। তো উনি সেট করে দিলেন, প্রচণ্ড লাগলো যন্ত্রণা, উনি ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিলেন, কিছু ওষুধপত্র দিলেন। কিন্তু অবাক হয়ে বাড়িতে বসে আছি, কি করে এবার দুটো বাচ্চা, যে যতই থাকুক বাচ্চাকে তো কোলে নিতে হবে। খুব মানে 3টে মাস খুব কষ্ট পেয়েছি। যদিও হাড় সরে গেলে অতদিন কষ্ট হয় না, কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি। এক্সরে করেও এক্সরেতে কিন্তু কিছু বেরোয়নি, এক্সরে রিপোর্ট নর্মাল, কিন্তু যন্ত্রণা, ওষুধপত্র খাওয়া এসব। তারপরে যখন আমাদের ওখানে যে কাজ করতেন আমাদের বাড়িতে, তাকে যখন পুরো জিনিসটা বললাম যে এই এরকম হাতে লেগেছিল বা কিছু, ওনার ডেসক্রিপশানে ওই ভদ্রমহিলা মানে যিনি কাজ করতেন আমাদের বাড়িতে, ওই মাসি, তিনি চিনতে পারলেন। বলে এ তো কালা জাদু করে, এর বাড়ি ওই ইয়েতে মধুপুরের ওই সাইডে। বলে সে কি, কোথায়, কি করে? বলে ও বোধহয় কোথাও কাজ করে ফিরছিল, ওই হাতেতেও ওদের অশুদ্ধ থাকে, ওই ধরে ফেলেছে, তাই তোমার হয়েছে। অবাক হয়ে গেলাম, এ আবার কি? কালা জাদু করে ঠিক আছে, তারপরে সে ধরে ফেললো আমার হাত, আর আমার হাত এরকম অবশ হয়ে গেল, এত যন্ত্রণা, হাড় সরে গেল। মানে কোনো সুস্থ মস্তিষ্ক দিয়ে তো এটা বিশ্বাস করার মতো ঘটনা নয়। কি করে সম্ভব? নিজেকে নিজে বিশ্বাস করাতে পারছিলাম না, এরকম অদ্ভুত একটা ঘটনা। কিন্তু তবু কি করব? বললেন যে তার কাছে গিয়ে না তুমি ওকে দেখে ঘেন্না পেয়েছিলে, ওতেই বোধহয় ওদের চোখে ওরা সব বুঝতে পারে, আর ওর চোখেই সমস্ত শক্তি। কি করা যায়? না একটাই রাস্তা, ওর কাছে গিয়ে ক্ষমা চাও, ওর কাছে মাদুলি তাবিজ এসব নাও। বলে ওর কাছে যাব? বলে যাও, ওখানে তুমি রিলিফ পাবে, নাহলে তুমি কলকাতাও গিয়ে বড় বড় ডাক্তার দেখাও, এটা তো রোগ থেকে হয়নি,
পড়ে গিয়ে হাত ভাঙেনি বা কিছু হয়নি, তন্ত্র বা কালা জাদু থেকে এটা হয়েছে, সুতরাং এটা এভাবে সারবে না। তো বাধ্য হয়ে উনি অনেক কষ্টে অ্যাড্রেস খুঁজে বার করলেন। আমরা গেছিলামও খুব কষ্ট করে, কেউ চিনতে পারছে না ওরকম ডেসক্রিপশান দিয়ে, বা কেউ চিনলেও অ্যাভয়েড করছে, বলছে জানি না। কেন গ্রামের লোকেরা কি তাকে ভয় পায় না কি ভগবান জানে, গ্রামের লোককে চিনবে না তো হতে পারে না। তো মোটামুটি বুঝতে পারলাম একজন রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে যে ওকে সবাই ভয় করে চলে, খুব সমীহ করে চলে। তো মধুপুরে গেলাম, একদম অজপাড়াগা। আজকের দিনেও মাটির বাড়িতে ভর্তি, পাকা বাড়ি প্রায় নেই বললেই চলে এই 2025 সালে দাঁড়িয়েও। আমি বলছি গত বছরের ঘটনা, 2024-এর ঘটনা এটা। আমি গেলাম, গিয়ে দেখলাম সামনে একজন বয়স্ক ভদ্রমহিলা বিধবা, তিনি কী সব মানে সামনে পুকুর, ওটা মাটির বাড়ি, বেড়া দিয়ে উঠোনটা ঘেরা, টুকটাক কিছু জমিতে মানে ওই বেড়ার মধ্যেই বেগুন টেগুন এসব চাষ টাস করে। পাশে একটা ছোট্ট পুকুরের মতো মানে ডোবা মতো বলা চলে, সেখানে একজন বয়স্ক ভদ্রমহিলা, সাদা থান, একটু থানটা ময়লা, ওনারই মতো, গায়ে কোনো ব্লাউজ নেই, শাড়িটাই পুরো শরীরে জড়ানো, তার চুলটা অনেকটাই পাকা। তিনি বসে বসে বাসন মাজছিলেন এবং তাকে বলাতে তিনি বললেন, হ্যাঁ আমারই বোন, কিছু দরকার, ঘরে গিয়ে বসো। বসে সে আবার বাসন মাজতে বসলো। এবার দুম করে কারোর ঘরে ঢোকা যায় না, এবং মাটির দরজাটাও বেশ ছোট, মানে মাথা নিচু করে ঢুকতে হবে, কিন্তু বেশ ভয় লাগছিল। তখন প্রায় মানে আর 1 ঘন্টা গেলেই সন্ধে নেমে আসবে, রোদ্দুর নিভে গেছে, আলো আছে চতুর্দিকে, কিন্তু ওরকম ঘরের মধ্যে ঢুকতে ভয় লাগছিল। সেই আগের অন্নপূর্ণা পুজোর ঘটনাটা বারবার মনে পড়ে যাচ্ছিল। তো উনি বোধহয় বুঝতে পেরেছিলেন, বাসন টাসনগুলো নিয়ে ঢুকছেন, বলে লজ্জার কিছু নেই, ঢুকে পড়ো, আমাদের এখানে এরকমই বাড়ি, বড় বাড়ি নেই বাপু আমাদের। উনি তখন ম্যানেজ করার জন্য ওরা স্বামী স্ত্রী বললেন, না না বড় বাড়ির জন্য নয়, এরকমভাবে বললেই তো কারোর বাড়িতে ঢুকে পড়া যায় না, তাই আমরা একটু অস্বস্তি বোধ করছি, আপনি এলেন এবার ঠিক আছে। তখনও হাতে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা আছে। ভেতরে ঢুকলাম, ঢুকে গিয়ে বসে দেখলাম ছিমছাম একটা ঘর, ছোট ছোট 2টো জানলা, কাঠের লাঠির মতো দিয়ে জানলার করা আছে, মানে উনি বলছেন কিরকম অদ্ভুত টাইপের, উনি ওরকম জানলা দেখেননি কোনোদিন। এবং একটা ছোট চৌকি মতো পাতা আছে, একটা দূরে একটা ট্রাঙ্ক, লোহার ট্রাঙ্ক ইটের ওপর রাখা আছে, আর একটা সাইডে বারান্দা, মাটির বারান্দা, বা ওইদিকে গেলে বোধহয় রান্নাঘর বা কিছু আছে। তো ওদেরকে বসতে দিল, ওরা বসে আছে, ঘরের মধ্যে হারিকেন জ্বালিয়ে দিল, বললো আমরা ইলেকট্রিকের লাইন নিইনি, বিল দিতে পারবো না, কি দরকার, আমাদের দরকার হয় না এসব কিছুতে। আর দেখলাম সত্যি প্রচণ্ড হাওয়া চতুর্দিক থেকে, মানে পাখা চালাবারও কোনো দরকার নেই। উনি বললে আমার বোন এই একটা ওই দূরে গেছে, তুমি যার কথা বলছো ঠিক আছে, ও আসুক, বসো ততক্ষণ, এক্ষুনি চলে আসবে। তা উনি যখন এলেন দেখলাম কাছাকাছি কোনো মুদির দোকানে গেছিলেন, টুকটাক জিনিসপত্র নিয়ে ফিরেছে। এবার তাকে দেখে আমি চিনতে পারলাম, তাকে দেখে আমি চিনতে পেরেছি ঠিক আছে, কারণ তাকে আমি ওরকম বলেইছিলাম, ওরকম কাউকে আমি জীবনে প্রথমবার দেখলাম, ওরকম চেহারার কাউকে। আর সব থেকে বেশি ইন্টারেস্টিং তো ওনার চোখটা ছিল। তো ওনাকে ভোলা আমার পক্ষে সহজ না, কিন্তু আমি তো একটা সাধারণ মেয়ে, আমার মতো বউ তো প্রচুর গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে, তো তাকে মনে রাখার আলাদা করে কিছু না, আর অচেনা মানুষকে। কিন্তু তিনি আমাকে এক দেখেই প্রথম দেখায় বললেন, কি ঘেন্না এবার কমলো? বিশ্বাস করবে না সহেলি, আমি অবাক, আমার হাজবেন্ড দুজনের মুখের দিকে চাওয়াচাই করছি, তাকাচ্ছি, দুজনেই আমরা দুজনের দিকে তাকিয়ে, আমাদের মুখ দিয়ে কোনো মানে বাক্য সরছে না যাকে বলে। কি করে বুঝলো? এ কি অন্তর্যামী, ভগবান টগবান নাকি কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে? আমরা কি ভাবছি আর কি জন্য এসেছি? আমি তখন তবু সাহসে ভর দিয়ে জিজ্ঞেস করলাম, আপনার আমাকে মনে আছে? হ্যাঁ মনে থাকবে না কেন, ওই তো মায়ের থানে এসেছিল তো অন্নপূর্ণা পুজোতে, সব বলে দিল গড়গড় করে। তখন আমি বললাম আমি ঘেন্না পাইনি, আমার হাতে কি বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ছিল, তাই জন্য। তখন ওর দিদি পাশে দাঁড়িয়েছিলেন, যিনি বিধবা বয়স্ক ভদ্রমহিলা। এনাকে তো বোঝা যায় না সধবা না বিধবা, এনার কাপড় বা
সেরকম কোনো চিহ্ন নেই, সধবার বা বিধবার কোনো চিহ্নই এনার শরীরে নেই। তো জানা গেল যে ইনি অবিবাহিতা, এনার বিয়ে থা হয়নি। কিন্তু ওনার দিদি বললেন, আমার বোনকে তুমি প্রথম দেখেই একটা ঘেন্না লেগেছে, তাই ও তোমার গায়ে হাত দিয়েছে বলে তোমার হাতে অত গন্ধ ছেড়েছে। ওর হাতে গন্ধ কিচ্ছু ছিল না, হাতে গন্ধ মেখে কি মায়ের থানে যাবে? কিছু বলার ছিল না, চুপ করে গেলাম। তারপর বললাম, যাই হোক, যদি অজান্তেও ভুল করে থাকি ক্ষমা করুন, এবং আমার যেই অসুখ সবাই বলছে ডাক্তার বদ্যিতে ভালো হবে না, ডাক্তারও প্রায় অনেক দিন হয়ে গেল দেখাচ্ছি, ওষুধপত্র খাচ্ছি, আমার কমছে না, হাতের হাড় সরে গেছিল। উনি সমস্ত কিছু শুনলেন, শুনে হাতে অনেকবার হাত বুলিয়ে দিলেন। শুধু এবার আজকে এত সুন্দর কথা বললেন, মনটা ভালো হয়ে গেল। আর আমায় ঘেন্না করবি না তো মা? বললাম না। বলে, তবে শোন, আমি তুক গুণ করি, আমাকে সবাই ভয় পায়, তুই দুটো বাচ্চার মা, জোড়া বাচ্চা হয়েছে না তোর? হ্যাঁ, আমি তোকে দূর থেকে দেখে বুঝেছি, তুই ঠাকুর নমো করছিলিস, আমি দূর থেকে তোকে দেখছিলাম, তোর ছেলেদের আশীর্বাদ দেবো বলে তোকে তোর হাতটা ধরেছিলাম, দুটো কথা বলতাম, তুই এমন আমার দিকে এমন নাক কুচকে তাকালি, আমার বড় রাগ হয়ে গেল। তোকে অভিশাপ দিইনি, যাই হোক, যে কোনো কারণেই হয়তো তোর হয়েছে। একটা কথা বলি, আমি এমন এমনি এই পথে আসিনি। আমাদের এই বাড়িতে অনেক লোক ছিল, আমার মা, বাবা, দাদা, বৌদি, তিনটে দাদা ছিল। প্রথম দুটো দাদা মারা গেল, তারপরে শেষের দাদা, আর তারপর আমরা দুটো বোন। তো আমার সেই দাদার বিয়ে দিয়ে দিয়েছিল আমার মা বাবা অল্প বয়সে, যেহেতু আগের দুটো ছেলে মারা গেছে। কে একজন বলেছিল, এই ছোট ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, তাহলে এ মরবে না। তো আমার বৌদির প্রত্যেকবার বাচ্চা আসতো পেটে, তারপর বাচ্চাটা কেমন জানি নষ্ট হয়ে যেত, মানে মারা যেত আর কি। প্রায় তিনবার এমন হওয়ার পর বৌদি একদিন আমাকে অপবাদ দিলে। তখন দিদির সবে বিয়ে হয়েছে, দিদি সৌর ঘরে চলে গেছে, আমি একা। বৌদি বললে, এই ননদের জন্য, এই ননদের চোখ ভালো না, এর জন্য আমার এরকম হচ্ছে। আমার মাকে এসে বললে, আমার মা ছেলে অন্তঃপ্রাণ, দুটো ছেলেকে হারিয়েছেন, মেয়ে তার মোটেই পছন্দ ছিল না। আমি আর দিদি জন্মেছি, তার একদম ভালোবাসা পায়নি, সৎ মায়ের থেকেও খারাপ আচরণ আমার মা আমাদের সঙ্গে করতেন। বৌমাকে পছন্দ করতেন, কারণ বৌমা তাকে বংশধর দেবে, ছেলের ছেলে হবে, তার আগের দুই ছেলে ওই বৌমার দিক থেকে আবার ফিরে আসবে, এই রকম বিশ্বাস মায়ের ছিল। তো মা একদিন প্রচন্ড আমায় মারলে, যে তুই বৌদিকে কিছু খাওয়াস, তুই কালো, তোর বিয়ে দিতে পারছি না, তুই বৌমাকে হিংসা করিস, তুই এইসব করছিস। বৌদির বাপের বাড়ি থেকে এসেও আমার নামে দোষ দিয়ে গেল, আমার জন্য নাকি বৌদির প্রত্যেক বছর বাচ্চা হয় না। কান্নাকাটি করতে করতে, ওদিকে ভেতরে তখন জঙ্গল ছিল, এখন অনেক বাড়িঘর হয়েছে, সারা দিন বসে বসে কাঁদছিলাম। তারপর আমাদের এখানে সেদিনই আমার গুরুদেবের সঙ্গে দেখা। সবাই জানতো উনি সাধারণ এক চাষি, কিন্তু উনি যে মন্তর জানেন তখনও তেমনভাবে কেউ জানতো না। উনি সব ডেকে বললেন যে, তুই তোকে দীক্ষা দেব, তোকে এমন মন্তর দেব, তোকে এবার সবাই ভয় পাবে, তোকে কেউ আর ক্ষতি করবে না, তোর নিজের বাপ মা ভাইরাও তোকে এবার থেকে ভয় পাবে। আমি প্রতিদিন সন্ধ্যাবেলা ওনার কাছে যেতাম দীক্ষা নিতে। অল্প অল্প করে সাধনার এই পথে আমি এগিয়েছি। যে সম্বন্ধই আমাকে দেখতে আসতো তারা মুখের ওপর না বলে দিত, আর চলে যাবার পর মায়ের গঞ্জনা, প্রতিদিন মায়ের গঞ্জনা শুনতে শুনতে মাথা খারাপ হয়ে গেল। তারপর একদিন গুরুদেবের হাত ধরে চলে গেলাম বেনারস। সেখানে গিয়ে বহুদিন আমি সাধনা করেছি। তারপর যখন প্রায় 5 বছর বাদে ফিরে এলাম, এসে দেখি আমার দিদি বিধবা হয়ে বাড়িতে ফিরে এসেছে। মা বেশ অসুস্থ, বাবা মারা গেছে, দাদা বৌদির এখনো অবধি কোনো ছেলে পিলে হয়নি।
আমি বৌদিরে বললাম, আমি তো এত বছর ছিলুম না, তোমার খোকা হলো না কেন? তবে এবার বলো, কেন তোমার খোকা হলো না? বৌদি বলে, তুই গুণ করে গেছিলিস, তাই আর হয়নি। শহরে ডাকি ডাক্তার দেখিয়েছে, বলছে এ আর বাচ্চা হবে না। অনেক ঠাকুরের স্থানে মাথা খুঁড়েছে, অনেক জ্যোতিষী তান্ত্রিক দেখিয়েছে, বলেছে ওর আর বাচ্চা হবে না। আমি বললাম, আমি যদি তোমাকে মন্তর দিই, তোমার কোলের ছেলে আসবে বৌদি, তবে একটা কথা, এত যে অপমান আমাকে করলে, আমার মা যে সারা জীবন আমাকে গঞ্জনা দিল, সেগুলো তোমাকে ফেরত নিতে হবে। বৌদি বললে, ঠিক আছে, আমার কোলে যদি ছেলে দাও, আমি সব অপমান ফেরত নেব। তার 1 বছরের মাথায় বৌদির ছেলে হলো। বৌদিকে আমি কিছু টোটকা বলেছিলাম, বৌদি সেগুলো শুনতো, বিশ্বাস করতো কি করতো না, আমার কথা শুনে সেগুলো করেছিল। বৌদির কোল আলো করে ছেলে এলো। আমার মা খুব কান্নাকাটি করেছিল, বলেছিল বড় ভুল করেছি মা, তোকে এরকম অপমান করে, অত্যাচার করে। মা বেশি দিন বাঁচেনি, তারপর মা মারা গেল। দাদা বৌদি খোকাকে নিয়ে ভালোই সংসার করছিল, এবং বৌদি পুরো গ্রামের সামনে আমার কাছে ক্ষমাও চেয়েছিল ছেলের 6 ষষ্ঠীর দিন। তারপর দাদার কাজকর্মের জন্য ওরা এই হুগলি জেলারই অন্য জায়গায় চলে গেল। মাঝে মাঝে যাতায়াত করি না যে তা না, ওরাও মাঝে মধ্যে আসে, দাদা আসে, বৌদি আর ছেলে আসে না। তা সেই ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, তারও ব্যথা হয়ে গেছে। আমি গুণিন তান্ত্রিক হয়ে জন্মাইনি রে মা। আমি কঠিন রাস্তা, এই রাস্তা অনেক কঠিন, এই সাধনার রাস্তা। এ তো অপমানের প্রতিশোধ নেব বলে, আমার ওপর যে ডাইনি অপবাদ, এটার বিচার নেব বলে গুরুদেবের কাছে কেঁদে বলেছিল, আমায় তুমি এমন ক্ষমতা দাও যাতে লোকের ভালো করব, আর বদনাম যেন আর কেউ আমাকে না করে। আমি জ্ঞানত লোকের কখনো খারাপ করিনি, তবে হ্যাঁ, আমাকে নিয়ে যা ঠাট্টা তামাশা করে, যারা আমাকে খারাপ চোখে দেখে, তাদের কিন্তু সর্বনাশ নিজে থেকে হয়, আমি কিছু করি না। আমার শরীরে যে মন্ত্রের গুণ আছে, আমার চোখে যে মন্ত্রের গুণ আছে, তার থেকে হয়। বললেন, সেদিনকে আর বেশি কথা বাড়ালাম না। আস্তে আস্তে আমার হাত ভালো হয়ে গেছিল। ওনার বাড়িতেও ছোটোখাটো একটা দেখলাম মন্দির আছে, পাথর রাখা আছে। উনি বললেন ইনি মা মনসা, আর একটা পাথরকে বললেন যে ভোলে বাবা। পরে গিয়ে আমি বাতাসা চড়িয়ে এসেছিলাম। এরকম অদ্ভুত ঘটনা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু আমার সঙ্গে হয়েছে। এবং তারপর থেকে তান্ত্রিক, গুণিন বা এই যারা ঝাড়ফুঁক করে, তাদের সম্পর্কে আমার ছোট থেকে একটা মানে খারাপ মনোভাব ছিল, যে এরা লোককে মাথায় বুজরুকি দিয়ে টাকা রোজগার করে, এরা লোকের। তারপরে অনেক ঘটনা শুনে মনে হয়েছিল এরা শুধু লোকের ক্ষতি করে, আজ অবধি কারোর ভালো করতে পারেনি। কিন্তু ওই ওনার ঘটনাটা শুনে মনে হলো, আমরা সত্যি পৃথিবীর কতটুকু জানি, নিজের মন গড়া কত কিছু আমরা ভেবে নিই, নিজেরা যেটা ভাবি সেটাকেই আমরা সত্যি বলে ধরে নিই। এটা আমাদের সব থেকে বড় অপরাধ। শৈলী, ভালো লাগলে ঘটনাটা তোমার চ্যানেলে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদেরকে এভাবে ঘটনা পাঠানোর জন্য, এবং আশা করব আপনি এই ঘটনাটা অন্য কোনো চ্যানেলে পাঠাননি। সত্যি একটু অন্য ধরনের ঘটনা। কমেন্ট করেছেন গুঞ্জন ব্যানার্জি, কমেন্ট করেছেন সোমা দাস, সঞ্জয় দাস, কমেন্ট করেছেন একে একে, আরও আছেন কল্যাণী মণ্ডল, ভূত অদ্ভুত অলৌকিক, সৌমেন্দু রয়চৌধুরী, শ্যাম সুন্দর হাজরা, গুড ভাইবস, প্রিয়ম মাম্পি লাইফস্টাইল, গীতা গোস্বামী, অমিত ভট্টাচার্য, কালির বেটা, পাপড়িওলা, মায়া সরকার, ব্রততী ঘোষাল, সুমন সমাদ্দার, পাপিয়া চ্যাটার্জি, হবিব স্বর, সরস্বতী হালদার, সংঘমিত্রা রয়, রিয়া পাজা রান্নাবান্না, সুদীপ্তা রয়, অর্পিতা রয়, সৌরভ চ্যাটার্জি, ঈশানী রয় সেন, প্রিয়তা ভট্টাচার্য, ব্যানার্জি ব্লগ, বাঙালির ঘরোয়া রান্না, দুর্গার পরিবার, সিঙ্গিং স্টার কবিতা, নবনীতা, সোহিনী, রাজু বসাক, শ্যামলী পাল এবং আরও অনেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।